এর আগে জাঙ্গল সাফারি যতবার করেছি সেখানে শুধুই বন্যপ্রাণ দেখা, প্রকৃতি দেখা, কিন্তু এবারে যে জাঙ্গল সাফারিতে যাচ্ছি সেখানে পশু পাখি দেখা ছাড়াও বাড়তি পাওনা ভুটান ভ্রমণ। প্রথমে ভারতের সাইডের ফরেস্ট দেখে ভুটান বর্ডারে চেকপোস্টে প্রয়োজনীয় ফিস দিয়ে ভুটানের সাইডের ফরেস্ট দেখা যায়। আজকে আমরা এসেছি মানস ন্যাশনাল ফরেস্টে। এই ভিডিওতে প্রথমে থাকছে জাঙ্গল সাফারি ও ভুটানের একটি গ্রাম ভ্রমণ, এবং সব শেষে মানুষে এসে কোথায় থাকবেন তার সন্ধান। মানস ন্যাশনাল পার্ক ইউনেস্কো দ্বারা ঘোষিত একটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট। 1985 সালে এটি ওয়ার্ল্ড হেরিটেজ সাইট হিসেবে ঘোষিত হয়। এখানে মোট 3টি রেঞ্জ আছে: বাঁশবাড়ি, পানবাড়ি ও ভূঁইয়াপাড়া। আজকে আমরা বাঁশবাড়ি রেঞ্জে সাফারি করছি। এখানে সাফারি দু ধরনের আছে, একটি হাফ ডে ও আরেকটি ফুল ডে। হাফ ডে সাফারিতে খরচ 3,760 টাকা এবং ফুল ডে সাফারিতে খরচ 7,090 টাকা। একটি গাড়িতে মোট 6 জন যেতে পারেন। একটু দাঁড়াও, এখানে একটু দাঁড়াও, এটাই একটু ভালো করে দেখি। কার সাফারি ছাড়াও এখানে এলিফ্যান্ট রাইড হয় এবং রাফটিং হয়। রাফটিং শুরু হয় মাথানগুড়ি ফরেস্ট বাংলোর সামনে থেকে। একটি বোটের খরচ 10,000 টাকা এবং একটি বোটে 6 জন যাওয়া যেতে পারে। অক্টোবর থেকে এপ্রিল মাস পর্যন্ত মানুষে আসা যায়। ডিসেম্বর জানুয়ারিতে এখানে ভিড় বেশি। আর অ্যানিম্যাল দেখার জন্য সবথেকে ভালো সময় ফেব্রুয়ারি, মার্চ এবং এপ্রিল, তার কারণ তখন ঘাসগুলো কেটে দেওয়া হয় বা পুড়িয়ে দেওয়া হয়, তার ফলে সাইট সিইংটা খুব ভালো হয়। একটা ছোট আছে আর একটা বড়, একটু গর্ত জায়গা। মানস ন্যাশনাল পার্ক মূলত টাইগার রিজার্ভ এবং এলিফ্যান্ট রিজার্ভ। টাইগার এখানে এন্ডেঞ্জার স্পিসিসের মধ্যে পড়ে। গোল্ডেন লেঙ্গুর এখানকার এন্ডেমিক স্পিসিস, যা মূলত ভূঁইয়াপাড়া রেঞ্জে দেখা যায়। এছাড়াও এখানে অনেক বাইসন দেখা যায়, যদিও এদের আসল নাম ইন্ডিয়ান গাউর। আমরাও জঙ্গল সাফারি করতে করতে এরকম অনেকগুলো বাইসন দেখতে পেয়েছিলাম। মাথা নাড়ালো, এগুলো কি বিষাক্ত? না, গোসাপ বিষাক্ত না। আমরা যখন মাথানগুড়ি পৌঁছালাম তখন দেখতে পেলাম বেকি নদীতে প্রায় 20 থেকে 25টি ওয়াইল্ড ওয়াটার বাফেলো ঘুরে বেড়াচ্ছে। তারা অর্ধেকটা জলের মধ্যে শরীরটা ডুবিয়ে বসে আছে। এই যে দুটো হাতি, কোন কি হাতি দুটো চলে গেল, এনারা রাইনো সেন্সাস করছেন। রাইনো সেন্সাসের কাজ চলছে ফরেস্ট ডিপার্টমেন্টের কুনকি হাতি দিয়ে। এখানে প্রচুর হাতি আসে, এখানে হাতি আসে, মানে ওয়াইল্ড হাতি আসে। ওয়াইল্ড হাতি প্রচুর আসে। এখন আসবে না, এখন ওরা আছে না, যেগুলো হাতি আসে। এখন আমরা মাথানগুড়ি ফরেস্ট বাংলোতে এসে পৌঁছেছি। তবে এখন এটি মানস হেরিটেজ সেন্টার এবং বেকি রিভার ভিউ পয়েন্ট। এখন আমরা মাথানগুড়িতে মানস ন্যাশনাল ফরেস্টের মধ্যে এটা আগে একটা বাংলো ছিল। এখানে বুকিং হতো, গত 2 বছর আগে এটা বুকিং বন্ধ হয়ে গেছে। এখন এটা একটা মিউজিয়াম। 1973 সালে মানস টাইগার রিজার্ভ হিসেবে ঘোষিত হয় এবং সেখান থেকে আজকে 50 বছর পূর্ণ হয়ে গেছে। এখন এখানে মোট 52টি টাইগার এখনও পর্যন্ত ফরেস্ট ডিপার্টমেন্ট স্পট করতে পেরেছে।
সামনে নদী ও পাহাড় এবং চারিদিকে মানস ন্যাশনাল পার্ক তো আছেই। খুব সুন্দর একটা জায়গা। এখানে একটি ক্যাফেটেরিয়া তৈরি করা হচ্ছে, যদিও এখনও এটা চালু হয়নি। এখানে বসে খাবার খেতে খেতে ফরেস্ট দেখতে খুবই ভালো লাগবে। ভবিষ্যতে এই জায়গাটি ট্যুরিস্টদের একটি অন্যতম আকর্ষণীয় জায়গা হয়ে উঠবে, তাতে কোনো সন্দেহ নেই। আর একটু পরেই ভুটান। এই টার্নটা নিলেই ভুটান হয়ে যাবে, চেকপোস্ট হয়ে গেছে। নেক্সট টার্ন থেকে ভুটান শুরু হবে। এখন আমরা জাস্ট ইন্ডিয়া ভুটান বর্ডারে। আর এই যে পাশ দিয়ে চলেছে বেকি নদী। ওয়েলকাম টু রয়্যাল মানস পার্ক। এখন আমরা ভুটান আর ইন্ডিয়া বর্ডারে। এই যে পিছনে লেখা আছে ওয়েলকাম টু রয়্যাল মানস। আমাদের দিকটা অর্থাৎ ইন্ডিয়ার দিকটা হচ্ছে মানস ন্যাশনাল হেরিটেজ। ভুটানের দিকের এই সেম ফরেস্ট, ওখানকার নাম হচ্ছে রয়্যাল মানস। খাওয়াটা দিস না। এখন আমরা ভুটানের চেকপোস্ট ক্রস করছি। জাঙ্গল সাফারিতে এসে এক দেশ থেকে অন্য দেশে চলে যাওয়া এক রোমাঞ্চকর অভিজ্ঞতা। এখন আমরা ভুটানে ঢুকে গেলাম। ভুটানে প্রবেশ করার জন্য প্রত্যেকের ভোটার কার্ড লাগবে, আর ছোটদের ক্ষেত্রে বার্থ সার্টিফিকেট। জেরক্স চলবে না, সব আইডেন্টিটি কার্ডই ইন অরিজিনাল লাগবে। ভুটানে আইডেন্টিটি কার্ড হিসেবে আধার কার্ড চলবে না। এটা ভুটানের ইমিগ্রেশন পয়েন্ট। এখানে আই কার্ড এবং ভুটানে ঢোকার যে কাগজ দেওয়া হয়েছে সেটা জমা রেখে আমাদেরকে আরও ভুটানের দিকে এগোতে হবে। এটা ভুটানের একটা স্কুল। I am in Bhutan. এখন আমরা ভুটানের পাংবাং। পাংবাংয়ে একটি হ্যাঙ্গিং ব্রিজ চোখে পড়ল। এর পাশেই রোড ব্রিজ আছে, সেখান দিয়ে গাড়ি যাতায়াত করছে। আর এই হ্যাঙ্গিং ব্রিজটি মূলত ট্যুরিস্টদের জন্যই তৈরি করা হয়েছে। কি? ও, এই যে ব্রিজের এখন আমরা মাঝখানে। খুব সুন্দর এই ব্রিজটা পাংবাংয়ে। এই যে নিচ দিয়ে চলে যাচ্ছে বেকি নদী। চলো আসো। আমরা এখন পাংবাং মার্কেট প্লেসের দিকে যাব। এটা ভুটানের একটি গ্রামীণ বাজার। এখানে কিছু রেস্টুরেন্ট রয়েছে। দেখা যাক এখানে কি খাবার দাবার পাওয়া যায়, কারণ আমরা সকাল 9টায় বেরিয়েছি, এখনও পর্যন্ত সেরকম কিছু আর খাওয়া দাওয়া হয়নি। এখন আমরা পাংবাংয়ে এই একটা রেস্টুরেন্ট আমার পিছনে দেখা যাচ্ছে। এই রেস্টুরেন্টে আমরা এখন লাঞ্চ করব। তো এখানে তো ভাত পাওয়া যাচ্ছে না, এখানে মোমো, চাউমিন, চা এই ধরনের জিনিসগুলো পাওয়া যাচ্ছে। এই দিয়েই আমরা এখন এখানে লাঞ্চ সারবো। মানসে এসে আমরা যে হোমস্টেতে উঠেছিলাম তার নাম মানস অর্কিড হোমস্টে। বাঁশবাড়ি রেঞ্জের মেন গেট থেকে বাঁদিকে একটু এগিয়ে গেলেই এই হোমস্টে। হোমস্টের ওনার কৃষ্ণ পাঠক। এখানে 3 টাইপের রুম আছে, একটা বাংলো টাইপ, কটেজ টাইপ ও আসাম টাইপ। বাংলো টাইপের পার ডে ভাড়া 3500 টাকা, কটেজ টাইপের 2500 টাকা। আসাম টাইপের রুমগুলি ডবল বেড। এখানে 2 জন থাকলে পার হেড পার ডে থাকা খাওয়া নিয়ে 1500 টাকা। হোমস্টে থেকেই আমাদের সাফারির ব্যবস্থা করে দিয়েছিলেন হোমস্টের ওনার নিজেই, একজন অভিজ্ঞ সাফারি গাইড। হোমস্টের ওনার কৃষ্ণ পাঠকের নাম্বার
স্ক্রিনে দিয়ে দিলাম, প্রয়োজনে আপনারা যোগাযোগ করতে পারেন। আসাম টাইপের রুমগুলিতে থাকলে পারে আসামের গ্রামীণ জীবনকে খুব সুন্দরভাবে ফিল করা যেতে পারে। হোমস্টের মধ্যেই ঘুরে বেড়াচ্ছে হাঁস। হঠাৎ করেই হোমস্টের প্রাচীরের উপরে দেখতে পেলাম একটি ময়ূর। এখানকার খাবার দাবার যথেষ্ট ভালো। সকালবেলায় লুচি তরকারি, ডিম সিদ্ধ ব্রেকফাস্ট, এবং দুপুরবেলায় এবং রাত্রিবেলায় ভাত। রাত্রে যদি কেউ রুটি খেতে চান সেটাও এনারা করে দেবেন। হর্নবিল তো আছেই, হরিণ হরিণ 3 রকম, তোমার সাম্বার ডিয়ার। ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ। ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করবেন।